আমি করতে পারবো না। আমি চাকরানি নই, আমার বোন করে দেবে। দুলাভাই কাছে আসুন। তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কিভাবে? বোন হয়ে, স্বামী হয়েও। আমাদের ক্ষমা করে দাও, জানি আমরা সেই যোগ্য নই। বিয়ের দিনটা ছিল রাকিবের জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি। অনেক স্বপ্ন ছিল তার, ছোট্ট একটা সংসার যেখানে থাকবে ভালোবাসা, সম্মান, হাসি আর শান্তি। তার মা বাবাও ভেবেছিলেন ঘরে নতুন বউ এলে ঘর ভরে উঠবে সুখে, নতুন মানুষ আসবে, নতুন আলো আসবে, সংসারে আবার প্রাণ ফিরে আসবে। সেই ঘরেই বউ হয়ে এলো নীলা। দেখতে সুন্দর, কথা বলতে মিষ্টি, সবার সামনে এমনভাবে হাসত যেন সে খুবই ভদ্র, শান্ত আর নিরীহ একটা মেয়ে। বিয়ের প্রথম ২-১ দিন সবাই তাকে খুব আদর করল। নতুন বউ, তাই কেউ কোনো কাজের কথা বলল না। নীলাও আদর পেয়ে খুশি ছিল। কিন্তু কয়েকদিন যেতেই ঘরের মানুষ বুঝতে শুরু করল নীলার স্বভাবটা আসলে যেমন দেখা যাচ্ছে তেমন বৌমা। নয়। অনেক বেলা হয়ে গেছে, এবার রান্নাঘরে যাবে না? ভালো লাগছে না। সকালে ঘুম থেকে উঠতে তার ভীষণ দেরি হতো। রান্নাঘরে যেতে বললে মুখ ভার করে ফেলত। ঘরের ছোটখাটো কাজের কথা বললেই এমন আচরণ করত যেন তাকে বিরাট অন্যায় কথা বলা হয়েছে। একদিন রাকিবের মা খুব শান্ত গলায় বললেন, মা, সংসার মানেই তো একটু দায়িত্ব, ধীরে ধীরে শিখে নাও, সবই সহজ লাগবে। আমি তো এসব কাজ খুব বেশি পারি না, আর এত সকালে উঠতেও আমার কষ্ট হয়। কথাটা শুনে শাশুড়ি কিছু বললেন না, শুধু চুপ করে চলে গেলেন। কিন্তু সেই নীরবতার ভেতরে একটা গভীর দীর্ঘশ্বাস লুকিয়েছিল। রাকিব প্রথমে বিষয়টা হালকাভাবে নিল। সে ভাবল নতুন পরিবেশ, সময় লাগবে। সে নীলাকে ভালোবেসে বলতো, দেখো নীলা, মা কিছু বললে মন খারাপ করো না, সংসারটা আমাদের দুজনের, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি কি শুধু কাজ করার জন্য এই বাড়িতে এসেছি? কিন্তু নীলা রাগ করে বলতো, সবাই শুধু আমাকেই দেখে, আমি কি চাই সেটা কেউ বোঝে? আমি কি শুধু কাজ করার জন্যই এই বাড়িতে এসেছি? রাকিব চুপ হয়ে যেত। ভালোবাসা দিয়ে মানুষকে বোঝানো যায়, এই বিশ্বাস তার ছিল। কিন্তু সে বুঝতে পারেনি কিছু কিছু মানুষ ভালোবাসাকে মূল্য না দিয়ে সেটাকেই দুর্বলতা ভেবে বসে। দিন যেতে লাগল। নীলার অভিমান, জেদ, রাগ সব যেন দিনে দিনে আরও বাড়তে লাগল। কখনো সে ঘরের কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতো না, কখনো আবার একা একা মুখ ফুলিয়ে বসে থাকত। রাকিব অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়াও যেন তার কাছে বিরাট কষ্টের কাজ। একদিন রাকিব দরজায় ঢুকেই বলল, নীলা, খুব ক্লান্ত লাগছে, এক গ্লাস পানি দেবে? টেবিলে বোতল আছে, নিয়ে খাও। এই ছোট্ট কথাটাও রাকিবের বুকের ভেতর কোথায় যেন বিঁধল। সে পানি খেল, কিন্তু তার চেয়েও বেশি গিলে ফেলল নিজের কষ্ট। রাতের খাবারের সময়ও প্রায়ই নীলা আলাদা হয়ে থাকত। শাশুড়ি ডাকলে বলতো, আমার ক্ষুধে নেই। কিছু বললে অভিমান, কিছু না বললেও রাগ। একদিন রাকিব ধৈর্য হারিয়ে নরম স্বরে বলেছিল, তুমি আমাকে অন্তত সম্মানটা দাও নীলা, আমি তো তোমার শত্রু না, আমি তোমার স্বামী। তুমি আমাকে অন্তত সম্মানটা দাও নীলা, আমি তো তোমার শত্রু না, আমি তোমার স্বামী। সম্মান জোর করে আদায় করা যায় না। নীলা তখন ঠান্ডা চোখে তাকিয়ে বলেছিল, সম্মান জোর করে আদায় করা যায় না। এই একটা বাক্য যেন রাকিবের বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে গেল। সেদিন রাতে সে বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল বিয়ের পর যে সংসারটাকে সে স্বপ্নের ঘর ভেবেছিল, সেখানে যেন অদৃশ্যভাবে অশান্তির ছায়া ঢুকে পড়েছে। আর নীলা, সেও তখনও বুঝতে পারেনি সংসারে অবহেলা, অহংকার আর আহ্লাদই কখনো সুখ বয়ে আনে না, বরং অজান্তেই এগুলো এমন এক আগুন জ্বালিয়ে দেয় যার শিখায় একদিন পুড়ে ছাই হয়ে যায় সম্পর্ক, বিশ্বাস আর ভবিষ্যৎ। দিন যত যাচ্ছিল নীলার আচরণ ততই বদলে যাচ্ছিল, বরং বলা ভালো তার আসল স্বভাবটা আরও স্পষ্ট হয়ে উঠছিল।
সে এখন আর কোনো কিছু লুকিয়েও করত না। শাশুড়ির সামনে মুখ বাঁকানো, স্বামীর কথা অগ্রাহ্য করা, ঘরের কাজকে অপমানের মতো মনে করা, সবকিছুই যেন তার স্বাভাবিক অভ্যাস হয়ে গিয়েছিল। রাকিব অনেকবার ভেবেছে হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হবে, কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেখানে সময় শুধু সত্যিটাকেই আরও পরিষ্কার করে দেয়। একদিন সকালে রাকিব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মা রান্নাঘরে ব্যস্ত, আর নীলা তখনও ঘরে বসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল। শাশুড়ি নরম গলায় ডাকলেন, মা মা একটু এসে ডালটা নামিয়ে দাও তো, আমার হাত ভেজা। নীলা বিরক্ত মুখে বলল, এত কাজ আমার দ্বারা হবে না, আমি তো একা সব সামলাতে পারবো না। কে বলেছে তোমাকে একা সব করতে? সংসারে সবাই তো এক অপরকে সাহায্য করে। আমার এসব ভালো লাগে না, আমি এত কষ্ট করে সংসার করার মানুষ না। সেই দিন দুপুরে নীলা নিজের ছোট বোন মিথিলাকে বাসায় নিয়ে এলো। মিথিলা দেখতে সুন্দর, স্বভাবে নরম, কথাবার্তায় ভদ্র। এই যে মিথিলা কিছুদিন থাকবে। তার মধ্যে একটা আলাদা মায়াবী কোমলতা ছিল। চোখে মুখে নরম ভাব, কথায় বিনয়, চেহারায় আকর্ষণ। নীলা তাকে ঘরে ঢুকিয়েই এমন ভঙ্গিতে বলল যেন খুব বড় একটা উপকার করছে সবাইকে। আমার একা একা অনেক কষ্ট হয়, ও থাকলে আমারও সুবিধা হবে, বাসার কাজেও একটু সাহায্য করবে। আমাকে একবার বললেও পারতে নীলা। তোমাকে সবকিছুর হিসাব দিতে হবে নাকি? আমি কি এই বাড়ির কেউ না? রাকিব দীর্ঘশ্বাস ফেলল, তারপর আর কোনো কথা বাড়াল না। মিথিলাকে দেখে তার খারাপ লাগেনি, কিন্তু বিষয়টা যেভাবে হলো সেটা তার ভেতরে অস্বস্তির একটা রেখা টেনে দিল। মিথিলা এসে সত্যিই অনেক কাজ করতে শুরু করল। ভোরে উঠে ঘর গুছাত, রান্নাঘরে সাহায্য করত, শাশুড়ির পাশে দাঁড়াত। রাকিবের মা মনে মনে ভাবলেন, মেয়েটা অন্তত নম্র। কিন্তু নীলা, সে যেন আরও নিশ্চিন্ত হয়ে গেল। এখন সে আরও কম কাজ করত, বরং প্রায়ই আদেশের সুরে মিথিলাকে ডাকত। এই মিথিলা, আমার কাপড়টা এনে দে, এক গ্লাস জুস বানিয়ে দে, রান্নাটা তুই দেখে নে, আমার মাথা ধরেছে। একদিন সন্ধ্যায় রাকিব অফিস থেকে ফিরে শুনল নীলা হাসতে হাসতে পাশের ফ্ল্যাটের এক ভাবির সঙ্গে বলছে, আমি না হয় স্বামীর সেবা নাই করলাম, সেবার জন্য তো আমার বোনকে রেখেছি, সেই সব করবে। সেই সব করবে। কথাটা শুনে রাকিবের পা থমকে গেল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে এমন কথা কিভাবে বলতে পারে? মজা করে হলেও এ কথা বলা যায়? আর সেখানে ছিল অপমান, অবহেলা আর অদ্ভুত এক দম্ভ। রাতে রাকিব ঘরে ঢুকে অনেক কষ্টে নিজেকে সামলে বলল, নীলা, আজ তুমি যা বলেছো সেটা খুব কষ্ট দিয়েছে আমাকে। নীলা উদাস গলায় বলল, আহা, একটা কথাই তো বলেছি, এত ড্রামা করার কি আছে? ড্রামা? রাকিবের গলা কেঁপে উঠল। স্বামীর সম্মান তোমার কাছে ড্রামা? শোনো, আমি এমনই। এত যদি সমস্যা হয় তাহলে মানিয়ে নাও, আমি বদলাবো না। এই কথার পর আর কিছু বলার ছিল না। রাকিব সেদিন চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে তার মনে হচ্ছিল সে ধীরে ধীরে নিজের সংসারে অতিথি হয়ে যাচ্ছে। যে মেয়েটিকে সে জীবন সঙ্গিনী ভেবেছিল, সেই মেয়েই তাকে অপমান করে, হালকাভাবে নেয়, আর তার কষ্টকে হাসির বিষয় বানিয়ে দেয়। অন্যদিকে মিথিলা সবকিছু চুপচাপ দেখত। সে কখনো সরাসরি কিছু বলতো না, কিন্তু মাঝে মাঝে তার চোখে এক ধরনের অদ্ভুত মিশ্র অনুভূতি দেখা যেত। সহানুভূতি, কৌতূহল আর অচেনা এক নীরবতা। সেই নীরবতাকে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু সংসারের অনেক বড় বিপর্যয় শুরু হয় ঠিক এই রকম ছোট ছোট অবহেলা, অপমান আর অনাহুত উপস্থিতি থেকে। কয়েক মাসের মধ্যেই খবরটা এলো, নীলা মা হতে চলেছে। রাকিবও কিছুটা নরম হয়ে গেল। এতদিনের কষ্ট, অপমান, অশান্তির মাঝেও তার মনে হলো হয়তো এই সন্তানই সবকিছু বদলে দেবে। হয়তো নীলা এবার বুঝবে সংসার কাকে বলে, দায়িত্ব কি জিনিস, ভালোবাসা কিভাবে ধরে রাখতে হয়। সেদিন রাতে রাকিব ধীরে ধীরে নীলা। নীলার পাশে বসে বলেছিল, এবার সবকিছু নতুন করে শুরু করি, ঝগড়া অভিমান বাদ দিই। নীলা তখন আয়নার দিকে তাকিয়ে নিজের মুখে হাত বুলাচ্ছিল, ঠোঁটে হালকা হাসি। সে বলল, এখন কিন্তু আমাকে বেশি যত্ন করতে হবে, আমি কিন্তু কোনো কষ্ট করতে পারবো না।
রাকিব মৃদু স্বরে বলল, যত্ন তো অবশ্যই করব, কিন্তু তুমি একটু শান্ত হও, সবার সঙ্গে ভালোভাবে কথা বলো, এটাই চাই। এটাই। নীলা চোখ তুলে তাকালো না, শুধু বলল, আমি এখন অন্য অবস্থায় আছি। আমাকে নিয়ে কেউ কোনো কথা বলবে না। যা ইচ্ছে হবে আমি তাই করব। রাকিব আর কিছু বলল না। দিন যেতে লাগলো, কিন্তু সবাই যেটা আশা করেছিল তার উল্টোই হলো। মা হওয়ার খবর নীলাকে সংযত বা দায়িত্বশীল করল না, বরং সে যেন আরও বেশি আহ্লাদী, আরও বেশি অভিমানী, আরও বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠল। এখন সে প্রায় সারাদিন বিছানায় আধ শোয়া হয়ে থাকত। একটু এদিক সেদিক কিছু হলেই বলতো, আমার শরীর খারাপ, আমার মুড নেই, আমাকে কেউ বুঝতে পারে না। কথার ফাঁকে ফাঁকে ন্যাকামো, রাগ, অকারণ কান্না সবকিছু এমনভাবে চলতে লাগলো যেন গোটা সংসারটা শুধু তাকে ঘিরেই ঘুরবে। শাশুড়ি যত্ন করে ফল কেটে দিচ্ছেন, দুধ গরম করছেন, সময় মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন, এই নাও, কিন্তু তোমার দুধ আর নীলার ওষুধ। আচরণে সময় মতো খেয়ে নিও। কৃতজ্ঞতার লেশ মাত্র নেই। বরং সে বলতো, এই ফলটা আমি খাবো না, দুধে গন্ধ আছে। এই রান্না আমার ভালো লাগছে না, আমার জন্য আলাদা করে বানাতে হবে। রাকিবের মা চুপচাপ সব সহ্য করতেন। তিনি শুধু ভাবতেন, গর্ভবতী মেয়ে একটু মেজাজি হয়তো, সময় গেলে সব ঠিক হবে। কিন্তু সব ঠিক হচ্ছিল না, বরং ঘরের পরিবেশ দিন দিন ভারী হয়ে উঠছিল। মিথিলা তখনও বাসায় আছে। সে এখন নীলার ছায়ার মতো হয়ে গেছে। নীলার কাপড় গুছানো, খাবার এনে দেওয়া, মাথায় তেল দেওয়া, রাতের বেলা ওষুধ এগিয়ে দেওয়া সবই সে করছে। বাইরের মানুষ কি দেখলে যত্ন বলতো, করে বোনটা। আহা কি যত্ন করে বোনটা। নীলা যেন এই সেবাটাকে নিজের অধিকার মনে করতে শুরু করলো। কখনো কখনো সে মিথিলা। সরাসরি বলতো, তুই না থাকলে আমি কি যে করতাম। তারপর একটু থেমে রাকিবের দিকে তাকিয়ে ব্যঙ্গের শুলে যোগ করত, অনেকে তো শুধু মুখে ভালোবাসে, আসলে পাশে থাকে না। এই কথায় রাকিবের বুকটা কেঁপে উঠত। সে কি পাশে ছিল না? দিন রাত অপমান সহ্য করে, চুপচাপ সংসার বাঁচানোর চেষ্টা করে, ডাক্তার দেখিয়ে, ওষুধ কিনে, খোঁজ নিয়ে সে কি পাশে ছিল না? কিন্তু সে প্রতিবাদ করত না, কারণ সে জানত কিছু মানুষকে যত বোঝাতে যাও ততই তারা নিজেকে সঠিক ভাবতে থাকে। একদিন দুপুরে রাকিব অফিস থেকে একটু আগে ফিরল। বাড়িতে ঢুকতেই দেখল নীলা ড্রয়িং রুমে বসে পাশের বাসার এক ভাবির সঙ্গে কথা বলছে। নীলা হাসতে হাসতে বলছিল, আর বলবেন না ভাবি, ওর বাবা তো খুশিতে পাগল হয়ে যাচ্ছে। তা তো হবেই। আমি এখন কিছুই করি না, আমার অবস্থা তো দেখছেনই, সব মিথিলা সামলায়। ও আছে বলেই আমি আরামে আছি। তাও সংসার তো নিজের, একটু খেয়াল রাখতে হয়। আমি কি রাখি না নাকি? আমার সংসার আমি দেখব। এত খেয়াল রেখে কি হবে? আমি এখন নিজের আর বাচ্চার কথা ভাববো। বাসা, সংসার, লোক লজ্জা, কে কি ভাবলো এসব দেখার সময় আমার নেই। আমি যা করছি তাতে সমাজের কি আসে যায়? আমার মনে হয় তুমি বাড়াবাড়ি করছো। সমাজ, সম্পর্ক, দায়িত্ব কিছুই তার কাছে আর গুরুত্বপূর্ণ না, শুধু নিজের আরাম, নিজের মেজাজ, নিজের ইচ্ছা। সেই রাতে রাকিব খুব নীলা। শান্ত গলায় বলেছিল, মা হওয়া শুধু আদর পাওয়ার বিষয় না, এটা বড় দায়িত্ব। নীলা সঙ্গে সঙ্গে তুমি কি খেপে উঠল। বলতে চাও আমি দায়িত্বজ্ঞানহীন? আমি শুধু বলছি সংসারটা তোমারও। না, তুমি আমাকে শেখাবে না। না, তুমি আমাকে শেখাবে না। আমি কেমন থাকবো সেটা আমি জানি, আর আমার জন্য মিথিলা আছে। এই মিথিলা আছে কথাটা এখন প্রায়ই শোনা যায়। এমনভাবে বলা হয় যেন স্বামী, সংসার, ঘরদোর, যত্ন, আত্মী সবকিছুর জায়গায় মিথিলাই যথেষ্ট। রাকিব ধীরে ধীরে ভেতরে ভেতরে গুটিয়ে যেতে লাগলো। সে নীলার সঙ্গে কম কথা বলতো। অন্যদিকে মিথিলা এখন আগের চেয়ে আরও বেশি চাটা সময় নেই। রাকিবের সামনে পড়ে। ঠান্ডা হয়ে যাচ্ছে। কখনো চা দিয়ে যায়, কখনো বলে, দুলা ভাই কিছু খাবেন, কখনো আবার নরম স্বরে বলে, আপনি খুব ক্লান্ত থাকেন, একটু বিশ্রাম আপনি নিন। খুব ক্লান্ত থাকেন, এই একটু সামান্য বিশ্রাম নিন। সহানুভূতির কথাগুলো রাকিবের ক্লান্ত মনে অদ্ভুতভাবে ধাক্কা দিতে শুরু করল। সে জানত না এখানেই বিপদের শুরু। যেখানে একজন স্ত্রী নিজের জায়গা অবহেলায় খালি করে দেয়, সেখানে ভুল মানুষ, ভুল সময়, ভুল অনুভূতি খুব সহজেই জায়গা করে নেয়। আর নিয়তির সবচেয়ে ভয়ঙ্কর খেলাগুলো শুরু হয় তখনই যখন মানুষ ভাবে আমার কিছু হবে না,
বাড়িটার ভেতরের পরিবেশ এখন বাইরে থেকে দেখলে স্বাভাবিক মনে হতো, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু বদলে যাচ্ছিল। নীলা নিজের জগতে ডুবেছিল। তার কথাবার্তা, অভিমান, রাগ, চাওয়া সবকিছু এখন একটাই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাকে সবাই বুঝতে হবে, আমাকে সবাই সহ্য করতে হবে, আমার জন্য সবাইকে চলতে হবে। সে বুঝতেই চাইতো না সংসার শুধু একজন মানুষকে ঘিরে ঘোরে না। সংসার টিকে থাকে পারস্পরিক সম্মান, দায়িত্ব আর মমতায়। রাকিব এখন আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছে। অফিস থেকে ফিরে সে আর তেমন কথা বলে না। একসময় যে মানুষটা হাসি মুখে ঘরে ফিরত, এখন দরজার কাছে এসে যেন একবার থেমে যায়, যেন ভেবে নেয় এই ঘরে ঢুকে সে শান্তি পাবে নাকি আরেকটা নির্লিপ্ত মুখ, আরেকটা কটু কথা, আরেকটা দীর্ঘশ্বাস। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। রাকিব ভিজে ভিজে বাসায় ফিরল, শরীর ক্লান্ত, মাথা ভার। ঘরে ঢুকেই সে দেখল নীলা বিছানায় হেলান দিয়ে বসে ফোনে ভিডিও দেখছে। তার সামনে ফলের প্লেট, পাশে জুস, আর মিথিলা চুপচাপ কাপড় ভাঁজ করছে। একটু গরম চা হলে ভালো রাকিব ভেজা শর্ট খুলতে খুলতে বলল, একটু গরম চা হলে ভালো লাগতো। আমাকে বলো নীলা কেন? একবার তাকিয়েই আবার ফোনের দিকে চোখ নামিয়ে বলল, মিথিলাকে বলো। আমাকে বলো কেন, মিথিলাকে বলো। কথাটা খুব সাধারণভাবে বলা হলেও তার ভেতরে এমন একটা ঠান্ডা অবহেলা ছিল যা রাকিবের বুক ছুঁয়ে গেল। সে কিছু বলার আগেই মিথিলা উঠে দাঁড়ালো। আমি করে আনছি। আমি করে আনছি দুলাভাই। 5 মিনিট পর মিথিলা ট্রেতে করে চা এনে সামনে রাখল। চিনি একটু কম দিয়েছি। চিনি একটু কম দিয়েছি। আপনি বেশি মিষ্টি খান না, তাই না? রাকিব অবাক চোখে তাকালো। এত ছোট্ট একটা অভ্যেসও কেউ খেয়াল করেছে, এই অনুভূতিটাই যেন তাকে কেমন অস্বস্তিতে ফেলল। সে ধীরে বলল, হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ, মিথিলা ঠিকই হালকা বলেছ। হাসল। সেই হাসিতে বাড়াবাড়ি কিছু ছিল না, কিন্তু ছিল মনোযোগ। আর অনেক সময় অবহেলায় শুকিয়ে যাওয়া একটা মন সামান্য মনোযোগেও দুর্বল হয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ছোট ছোট ঘটনাগুলো বাড়তে লাগল। কখনো মিথিলা দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, দুলাভাই, রাতের খাবার গরম করে দেব? আপনাকে খুব টেনশনে লাগে আজকাল। দুলাভাই রাতের খাবার গরম করে দেব? কখনো বলে, আপনাকে খুব টেনশনে লাগে আজকাল। কখনো আবার নরম স্বরে বলে, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো অন্য কারো কাছে সাধারণ মনে হলেও রাকিবের কাছে সেগুলো অদ্ভুতভাবে অন্যরকম লাগত। কারণ দীর্ঘদিন পর কেউ তার ক্লান্তি লক্ষ্য করছিল, তার চুপচাপ থাকাটা বুঝতে চাইছিল। অন্যদিকে নীলা দিন দিন আরও উদাসীন হয়ে উঠছিল। এখন সে প্রকাশ্যে বলতো, আমি কারো মনের অবস্থা দেখে চলতে পারবো না। আমার নিজের শরীর, নিজের অবস্থা, এটাই যথেষ্ট। যার যা করার সে করুক। একদিন রাতে রাকিব সাহস করে বলল, নীলা, তুমি কি একবারও ভাবো তোমার কথায় আমি কষ্ট পাই? তোমার এত কষ্ট হলে আমার কি করার আছে? আমি কি সবার মন বুঝে চলবো? আমি সবাই না, আমি তোমার স্বামী। নীলা হেসে উঠল, কিন্তু সেই হাসিতে স্নেহ ছিল না, ছিল কটাক্ষ। স্বামী হলেই কি সবসময় বাড়তি গুরুত্ব দিতে হবে? রাকিব কিছুক্ষণ স্থির তাকিয়ে রইল, তারপর তুমি কি খুব বলছো? নিচু গলায় বলল, গুরুত্ব না দাও, অন্তত অপমান করো না। কিন্তু নীলা তখনও নিজের অবস্থানেই অনড়। সেই রাতেই বারান্দায় দাঁড়িয়ে রাকিব অনেকক্ষণ বৃষ্টি দেখেছিল। পেছন চা থেকে এনে দেব? মিথিলা এসে ধীরে বলল, চা এনে দেব? না, রাকিব পেছনে লাগবে না। না তাকিয়েই বলল, না লাগবে না। আপনি খুব একা মিথিলা হয়ে একটু যাচ্ছেন, থেমে দুলাভাই। আবার বলল, আপনি খুব একা হয়ে যাচ্ছেন দুলাভাই। লাগবে না। এই কথাটা শুনে রাকিবের বুকের ভেতরটা আপনি খুব কেঁপে একা হয়ে উঠল, যাচ্ছেন, দুলাভাই। কারণ কথাটা সত্যি ছিল, ভীষণ সত্যি। সে সেদিন কোনো উত্তর দেয়নি, কিন্তু সেই নীরবতার ভেতরেই যেন একটা অদৃশ্য রেখা টানা হয়ে গেল, যেটা পার হওয়া উচিত নয়। তবু মানুষ কখনো কখনো দুর্বলতা, অভিমান আর শূন্যতার চাপে ঠিক সেই দিকেই হাঁটতে শুরু করে। নীলা তখনও বুঝতে পারেনি, স্বামীকে শুধু দায় মনে করা, তার কষ্টকে হালকা করা আর নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, এসব মিলেই এমন এক ফাঁক তৈরি করছে যেখানে একদিন বিশ্বাস ভেঙে পড়বে ভয়ঙ্কর শব্দে। ঝড় তখনও আসেনি, কিন্তু বাতাসের গন্ধ বদলে গিয়েছিল। সংসারের সবচেয়ে ভয়ঙ্কর ভাঙন অনেক সময় চিৎকার করে আসে না, নীরবে আসে। হাসির আড়ালে, অভিমানের ভেতরে,
অবহেলার ফাঁকে ফাঁকে আসে। রাকিবের সংসারেও ঠিক তেমনটাই হচ্ছিল। নীলা এখন প্রায় পুরোপুরি নিজের আরামের ভেতর ডুবে গেছে। গর্ভাবস্থার কারণে তাকে যত্ন করা দরকার ছিল, সেটা সবাই বুঝত। কিন্তু নীলা যত্ন আর সুযোগ দুটোর পার্থক্য ভুলে গিয়েছিল। সে এখন এমনভাবে চলত যেন এই বাড়ির প্রতিটি মানুষ শুধু তাঁর সেবার জন্য আছে। সকালে উঠে সে ডাক দিত, মিথিলা, পানি দে। মিথিলা, আমার কাপড়টা মিথিলা, বের কর। চুলটা বেঁধে দে। মিথিলা, চুলটা বেঁধে দে। আমার পাশে বস। মিথিলা, আমার পাশে বস। আর যদি মিথিলা একটু দেরি করত, মিথিলা, সঙ্গে চুলটা সঙ্গে বেঁধে নীলার দে। বিরক্ত গলা শোনা যেত। মিথিলা, তুই থাকিস কি করতে? একটা কাজও সময় মতো করতে পারিস না। রাকিবের মা মাঝে মাঝে সব দেখে দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি একদিন ধীরে বলে ফেললেন, মানুষকে কাজের লোক ভাবতে নেই। মিথিলাও তো অতিথি, তোরই আত্মীয়। অতিথি হলে কি হয়েছে? নীলা সঙ্গে সঙ্গে ঠান্ডা গলায় বলল, ও তো আমার কাছের মানুষ, আর আমি একা এত কিছু পারবো না। শাশুড়ি চুপ করে গেলেন, কারণ তিনি জানতেন নীলাকে বোঝাতে গেলে ঝগড়া বাড়বে, আর এই অবস্থায় ঘরে অশান্তি তিনি আরও বাড়াতে চান না। রাকিব সব কিছু দেখত, শুনত, কিন্তু কম বলতো। তার চুপ করে থাকার পেছনে শান্তি ছিল না, ছিল ক্লান্তি। সে বুঝে গিয়েছিল নীলার সঙ্গে কথা বলে লাভ নেই। যে মানুষ নিজের ভুল বুঝতে চায় না, তাকে হাজার কথা বলেও বদলানো যায় না। এই সময়টাতে মিথিলা আরও বেশি করে সংসারের ভেতরে মিশে গেল। সে রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করত, রাকিবের জামাকাপড় গুছিয়ে রাখত, দরজার পাশে পানি রাখত, এমনকি রাকিব দেরি করে ফিরলে খাবার গরমও করে দিত। একদিন রাতে রাকিব অফিস থেকে ফিরে দেখল টেবিলে তার খাবার সাজানো। নীলা নিজের ঘরে ফোনে ব্যস্ত। মিথিলা এসে বলল, আপনি বসুন, আমি রুটি গরম করে দিচ্ছি। না, দরকার নেই। আমি দরকার নিজেই নেই। নিতে পারবো। মিথিলা নরম গলায় বলল, আমি নিজেই নিতে পারবো। সবাই তো সবসময় নিজের সবকিছু নিজে নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তাতে যেন চাপা কষ্ট ছিল। রাকিব তাকিয়ে দেখল মিথিলার চোখে অদ্ভুত এক সহানুভূতি। সেই দৃষ্টিতে করুণা ছিল না, ছিল বোঝাপড়া। রাকিব দ্রুত চোখ সরিয়ে নিল। তার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। কেন জানি সে অনুভব করছিল এই যত্ন তাকে দুর্বল করে দিচ্ছে। সে জানত এই পথ ঠিক নয়, কিন্তু এটাও সত্য যে মানুষ ঘরে প্রতিদিন চা অপমান, খাবেন? অবহেলা আর নির্লিপ্ততা আপনাকে পায়, খুব ক্লান্ত সে একসময় দেখাচ্ছে। সামান্য কোমল কথার প্রতিও দুর্বল হয়ে পড়ে। একদিন বিকেলে রাকিব অফিসে যাওয়ার আগে খুব মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিল। নীলাকে বলল, মাথাটা খুব ধরেছে। আমি এখন উঠতে পারবো না, তুমি মিথিলাকে বলো। রাকিব কিছু বলল না, চুপচাপ দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই মিথিলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। আপনার মাথা ধরেছে? বসুন, আমি চা করছি। আপনার মাথা ধরেছে? বসুন, আমি চা করছি। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হয় বাইরের মানুষকে। এবার রাকিব অবাক হয়ে তাকালো। কথাটা শুনে তার ভেতরে কেমন একটা ঢেউ উঠল। এই প্রথম সে অনুভব করল এই বাড়িতে কেউ একজন তার না বলা কষ্টটাও বুঝতে শিখেছে। সেই দিন থেকেই রাকিব নিজের ভেতরে ভয় পেতে শুরু করল। সে নিজেকে বোঝাতে লাগল, না, এটা ভুল, খুব ভুল। কিন্তু মানুষ সবসময় ভুলের শুরুতে ভুলটাকে চিনতে পারে না। সে ভাবে এটা তো শুধু একটু কথা, একটু সহানুভূতি, একটু খোঁজ খবর। কিন্তু সেই একটু থেকেই কখন যে হৃদয়ের ভেতর ফাটল ধরে যায় কেউ টের পায় না। অন্যদিকে নীলা কিছুই বুঝতে পারছিল না। সে ভাবছিল সব কিছু তার নিয়ন্ত্রণেই আছে। স্বামী থাকবে, সংসার থাকবে, বোন থাকবে, সেবা থাকবে, সবই থাকবে তার চারপাশে। কিন্তু সে ভুলে গিয়েছিল মানুষকে অবহেলা করতে করতে একসময় মানুষটাই দূরে সরে যায়। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে নীলা হাসছিল। তার মনে হচ্ছিল সে জয়ী। সে সংসারের কাজ না করেও আরামে আছে। সবাই তাকে নিয়েই ব্যস্ত, আর তার কথাই শেষ কথা। কিন্তু সে জানত না, যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় তখন সর্বনাশ একেবারে দরজার সামনে এসে দাঁড়ালেও সে সেটা দেখতে পায় না। আর এদিকে নীরব পাপের বীজ মাটির নিচে খুব ধীরে, খুব অদৃশ্যভাবে শেকড় ছড়াতে শুরু করেছে। যে আগুন এখনো দেখা যায় না, অনেক সময় সেটাই সবচেয়ে ভয়ঙ্করভাবে সবকিছু পুড়িয়ে দেয়।
দিনগুলো বাইরে থেকে স্বাভাবিকই লাগছিল। ঘরের দরজা বন্ধ হলে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকলে প্রতিবেশীরা দেখত একটা সাধারণ পরিবার। স্বামী অফিসে যায়, স্ত্রী মা হতে চলেছে, আত্মীয়ের মেয়ে এসে সাহায্য করছে। সব যেন খুব স্বাভাবিক, খুব পরিচিত। কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেই অস্বাভাবিক কিছু ধীরে আমি ধীরে এখন জন্ম আসছি। নিচ্ছিল। রাকিব এখন নিজেকে এড়িয়ে চলতে শিখছে। সে মিথিলার সামনে কম পড়তে চায়, কম কথা বলতে চায়। এমনকি বাড়িতে ফেরার সময়ও কখনো কখনো অকারণে দেরি করে। নিজের মনকে সে ভয় পেতে শুরু করেছে। সে জানে সে দুর্বল হয়ে পড়ছে। আর মানুষ যখন নিজের ভেতরকার দুর্বলতাকে ভয় পায়, তখন তার চোখে মুখে এক ধরনের ক্লান্তি জমে যায়। নীলা এসব কিছুই লক্ষ্য করছিল না। সে এখনও নিজের অভিমান, নিজের শরীর, নিজের আরাম, রাকিব, নিজের চাওয়া ডাক্তার এসব বলেছে নিয়েই ব্যস্ত। আমাকে টেনশন দেওয়া যাবে না। প্রায়ই সে বলতো, আমি এখন কোনো কথা শুনবো না। আমার যা ভালো লাগে আমি তাই করব। মা মা কথা শোনো, সংসারে সবাই যদি শুধু নিজের কথা ভাবে তাহলে একসময় সংসার আর থাকে না। আপনি কি বলতে চাইছেন সব সমস্যার কারণ আমি? আমি তা বলিনি, আমি শুধু বলছি একটু বুঝে চলতে হয়। সবাই শুধু আমাকেই বোঝায়। আমি এই বাড়িতে কেউ না, আমার কষ্টের কোনো দাম নেই। রাকিবের মা থেমে গেলেন। তিনি আর কিছু বললেন না, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে মানুষ নিজের কথা ছাড়া আর কিছু শুনতে চায় না, তাকে সত্যি কথা বললেই সে শত্রু ভেবে বসে। সন্ধ্যার পর রাকিব বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই দেখল নীলা রাগে ফুঁসছে। তোমার মা আজ আমাকে কথা শুনিয়েছে। রাকিব জুতা খোলার আগেই বলল, কি বলেছে? বলেছে সংসার নাকি শুধু নিজের কথা ভাবলে চলে না। মানে কি? আমি কি খুব অন্যায় কি করছি? বলেছে? বলেছে সংসার নাকি শুধু নিজের কথা ভাবলে চলে না। মানে কি? আমি কি খুব অন্যায় করছি? তুমি চুপ। তোমরা মা ছেলে দুজনেই আমাকে দোষ দাও। একটু যদি ভেবে দেখতে। তুমি চুপ। তোমরা মা ছেলে দুজনেই আমাকে দোষ দাও। আমি এই অবস্থায় থেকেও শান্তি পাই না। নীলা, সব সময় ঝগড়া করো না। আমি খুব ক্লান্ত। ক্লান্ত হলে বাইরে গিয়ে থাকো। ক্লান্ত হলে বাইরে আমি গিয়ে থাকো। তোমাকে আর ভালোবাসি না। কথাটা ঘরের বাতাস চিরে গিয়ে সরাসরি রাকিবের বুকের ভেতর আঘাত করল। দাদা, শান্ত হন। আপা, কি হয়েছে আমাকে বলুন। দুলাভাই, আপনি বসুন, আমি পানি দিচ্ছি। দরকার নেই। রাকিব তীক্ষ্ণ গলায় বলে ফেলল, দরকার নেই। মিথিলা থমকে গেল। তার চোখে মুখে কষ্টের ছাপ ফুটে উঠল। কিন্তু পরের মুহূর্তেই সে মাথা নিচু করে চলে গেল। রাতে খাওয়ার টেবিলে কেউ প্রায় কথা বলল না, শুধু চামচের টুংটাং শব্দ আর ভারী নীরবতা। খাওয়ার পর রাকিব বারান্দায় গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ পরে মিথিলা ধীরে ধীরে সেখানে এলো, হাতে এক কাপ চা। আপনি রাগ করেছেন? তুমি এখানে কেন? চা দিতে এসেছি। সারাদিন আপনার মুখটা খুব খারাপ লাগছে। কিছু না মিথিলা, তুমি এসব করো না। আমি দুঃখিত। আমি কি ভুল কিছু করছি? আমি শুধু দেখি আপনি খুব কষ্ট পান। এই কথাটা শুনে রাকিবের বুক কেঁপে উঠল। কারণ সত্যিই তো সে কষ্ট পাচ্ছিল, আর সেই কষ্ট কেউ একজন দেখছিল। কিন্তু সে জানত এই বোঝাপড়ার জায়গাটা নিরাপদ নয়। দেখো, দেখো, আমার কষ্ট নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি নিজের সীমা বুঝে থাকো। সীমা আমি বুঝি দুলাভাই, কিন্তু মানুষ কখন ভেঙে যাচ্ছে আমি বুঝি দুলাভাই,
কিন্তু মানুষ কখন ভেঙে যাচ্ছে সেটা দেখেও না দেখার ভান করা খুব কঠিন। রাকিব সেদিন রাতে ঘুমাতে পারেনি। তার মনে হচ্ছিল সে যেন একটা অদৃশ্য দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে অপমান, অবহেলা, শূন্যতা, অন্যদিকে নিষিদ্ধ সহানুভূতি। দুটোর মাঝখানে দাঁড়িয়ে মানুষ যতক্ষণই থাকে ততক্ষণই সবচেয়ে বেশি বিপদ। পরদিন সকালে প্রথমবারের মতো নীলা কিছু অদ্ভুত লক্ষ্য করল। কি হয়েছে তোমার? রাকিব তার সঙ্গে খুব কিছু কম না, কথা বলছে, এমনি। আর মিথিলাও যেন অকারণে তার সামনে কম আসছে। নীলা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, তোরা দুজন এমন চুপচাপ কেন? কিছু না আপু। অফিসে টেনশন। নীলা সন্দেহ করল না, কারণ মানুষ যখন নিজের জগতে অতিরিক্ত ডুবে থাকে তখন সামনে ঘটে যাওয়া পরিবর্তনও তার চোখ এড়িয়ে যায়। কিন্তু রাকিবের মা সব বুঝতে না পারলেও কিছু একটা অস্বাভাবিক টের পাচ্ছিলেন। অনেক বছরের সংসার জীবনে তিনি শিখেছেন, ঘরের বাতাস বদলে গেলে শব্দ না হলেও তা অনুভব করা যায়। তার বুকের ভেতর অকারণ অশান্তি। মনে হচ্ছিল এই ঘরে কিছু একটা ভুল দিকে যাচ্ছে। আর সত্যিই যাচ্ছিল, কারণ অবহেলায় ফেলে রাখা সম্পর্ক একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ভুল আর পাপের মাঝখানের দূরত্ব খুব দ্রুত মুছে যেতে থাকে। নীলা তখনও ভাবছিল সবকিছু আগের মতোই আছে, কিন্তু বাস্তবে তার সংসারের ভিত নীরবে কেঁপে উঠতে শুরু করেছে। একটা সময় পর্যন্ত নীলা সত্যিই কিছুই বুঝতে পারেনি। সে ভাবত এই সংসারে যা হচ্ছে সবই স্বাভাবিক। স্বামী চুপচাপ থাকবে, শাশুড়ি সব সহ্য করবে, আর মিথিলা তার সব কাজ করে দেবে। এটাই যেন নিয়ম। নিজের আহ্লাদী স্বভাব, অতিরিক্ত নির্ভরতা, অবহেলা, এসব যে ধীরে ধীরে তার পায়ের নিচের মাটিটা সরিয়ে দিচ্ছে সেটা সে টেরই পায়নি। কিন্তু মানুষের চোখ যতই বন্ধ থাকুক, একসময় বাস্তবতা দরজায় ধাক্কা দেয়। সেই ধাক্কাটা এলো খুব ছোট্ট কিছু পরিবর্তনের মাধ্যমে। রাকিব এখন বাসায় ফিরেই আর নীলার ঘরে বেশিক্ষণ থাকে না। আগে অন্তত সে খোঁজ নিত, ওষুধ খেয়েছ কিনা, ডাক্তার কি বলেছে, শরীর কেমন। এখন সে খোঁজ নেয় ঠিকই, কিন্তু যেন দায়সারা ভাবে। গলায় মমতা কম, ক্লান্তি বেশি, চোখে আগের সেই কোমলতা নেই। নীলা প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, বরং ভেবেছে ভালোই হয়েছে, এত কথা শুনতে হচ্ছে না। কিন্তু ২-১ দিনের মধ্যে সে বুঝতে পারল শুধু রাকিব না, মিথিলাও কেমন বদলে গেছে। আগে মিথিলা তার পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, চুল আঁচড়ে দিত, সব কথা শুনত। এখন সে কাজ করে কিন্তু তাড়াতাড়ি সরে যায়, চোখে চোখ রাখতে চায় না। নীলা ডাকলেও আগের মতো সহজ স্বরে জবাব দেয় না। একদিন দুপুরে নীলা বিছানায় বসে ফল খাচ্ছিল। হঠাৎ বলল, মিথিলা, তুই আজকাল এত চুপচাপ কেন? মিথিলা কাপড় ভাঁজ করতে করতে থেমে গেল। কিছু তারপর না আপু। মুখ না তুলেই বলল, কিছু না আপু, শরীরটা একটু খারাপ। শরীরটা একটু খারাপ। নীলা ভ্রু কুচকে তাকালো। শরীর খারাপ? কবে থেকে? এমনি ২-১ দিন। নীলার মনে সামান্য খটকা লাগল, কিন্তু সে বিষয়টা আর টানল না, কারণ সে এখনও ভাবছে সবাইকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারই হাতে আছে। সেদিন সন্ধ্যায় রাকিব অফিস থেকে ফিরে সোজা নিজের ঘরে না গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নীলা সেটা লক্ষ্য করল। সে কিছুক্ষণ অপেক্ষা করে ডাক দিল, রাকিব, এদিকে আসো তো। কি হয়েছে? নীলা ঠান্ডা গলায় বলল, তুমি আজকাল আমার সঙ্গে ঠিকমতো কথা বলো না কেন? কথা তো বলছি। না, আগের মতো না। তোমার মধ্যে কিছু একটা বদলে গেছে। এবার রাকিব সরাসরি তাকালো না, শুধু বলল, মানুষ সবসময় একরকম থাকে না। এই উত্তর নীলার মনে আরও কাঁটা ফুটিয়ে দিল। সে অভিমানী গলায় বলল, তুমি কি আমার উপর বিরক্ত? বিরক্তি, কষ্ট, ক্লান্তি সব মিলেমিশে গেলে অনুভূতির নাম বদলে যায় নীলা। কথাটা শুনে নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার জীবনে প্রথমবারের মতো মনে হলো রাকিবকে হয়তো সে একটু বেশি হালকাভাবে নিয়েছে।
কিন্তু সেই উপলব্ধির সাথেই ভেতরে অনুশোচনা আসার বদলে জেগে উঠল রাগ। মানে সব দোষ আমার? আমি এখন ঝগড়া করতে চাই না। নীলার বুকের ভিতরটা ধক করে উঠল। এভাবে রাকিব আগে কখনো তাকে এড়িয়ে যায়নি। এই এড়িয়ে যাওয়ার মধ্যে একটা অন্যরকম দূরত্ব ছিল, যেটা অভিমান না বরং ভাঙনের। রাতে খাওয়ার সময়ও অদ্ভুত একটা পরিবেশ। রাকিব কম কথা বলছে, মিথিলা মাথা নিচু করে কাজ করছে। শাশুড়ি সবার দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছেন। হঠাৎ নীলা খেয়াল করল মিথিলা যখন রাকিবের সামনে পানি রাখল তখন দুজনেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। কথা হয়নি, কিন্তু নীরবতার ভিতর একটা চাপা অস্বস্তি ছিল। এই প্রথম নীলার মনে একটা অদ্ভুত সন্দেহ দানা বাঁধল। খাওয়া শেষে সে নিজের ঘরে গিয়ে বসে রইল। মাথার ভিতর একই দৃশ্য ঘুরছে। না, এটা আমি কি ভাবছি? মিথিলা তো আমার নিজের মানুষ, আর রাকিব সে এমন করবে কেন? কিন্তু সন্দেহের বীজ একবার মনে ঢুকলে সেটাকে সহজে আর বের করা যায় না। পরদিন সকালে নীলা ইচ্ছে করেই মিথিলাকে কয়েকবার ডাকল। সে দেখল মিথিলা অকারণ অস্থির, কথা জড়িয়ে যাচ্ছে, চোখে ভয়, মুখে চাপা ভাব। এবার নীলা একটু কড়া স্বরে বলল, তুই কি কিছু লুকাচ্ছিস? না আপু, আমি কিছু লুকাই কেন? তাহলে আমার দিকে তাকিয়ে কথা বল। মিথিলা এক মুহূর্তের জন্য তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। সেই এক মুহূর্তেই নীলার বুকের ভেতর কেমন যেন বরফ জমে গেল। কারণ সে সেখানে অপরাধ মা দেখলেও ভয় দেখেছে, আর ভয় সবসময় কোনো না কোনো সত্যের ইশারা দেয়। সারা দিন নীলা অস্থির হয়ে রইল। সে এখন ঘরের ছোট ছোট ঘটনাও লক্ষ্য করছে। রাকিব কখন কার সামনে কথা বলে, মিথিলা কোন ঘর এড়িয়ে চলে, কে কার দিকে তাকায়, কে কার সামনে চুপ হয়ে যায়। যতই সে লক্ষ্য করছে ততই তার ভিতরে অজানা আতঙ্ক বাড়ছে। একসময় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। চোখের নিচে ক্লান্তি, মুখে বিরক্তি, ঠোঁটে শুকনো রাগ। সে নিজেকে দেখে হঠাৎ মনে মনে বলল, আমি কি কোথাও হারতে বসেছি? তারপরই নিজের মনকে না। ধমক দিল। এটা অসম্ভব। আমার স্বামী, আমার সংসার, আমার বোন সব আমারই নিয়ন্ত্রণে। কিন্তু নিয়তি তখন নিঃশব্দে হাসছিল। কারণ মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় ঠিক তখনই যখন সে নিশ্চিত থাকে যে সবকিছু এখনও তার হাতের মুঠোয়। সেই রাতেই নীলা ঠিক করল সে নজর রাখবে, খুব গভীরভাবে, খুব চুপচাপ, কাউকে বুঝতে না দিয়ে। সে জানত না এই নজরদারি তাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যেখানে কান্না থাকবে, অপমান থাকবে, ভেঙে যাওয়া বিশ্বাস থাকবে, আর থাকবে নিজের ভুলের নির্মম প্রতিচ্ছবি। নীলা এখন আর আগের মতো নিশ্চিন্ত নেই। তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা বাসা বেঁধেছে। কেউ কিছু না বললেও, কিছু না ঘটলেও তার মনে হচ্ছিল এই বাড়ির বাতাসে কিছু একটা বদলে গেছে। আগে যেখানে সে নিজের আরাম, নিজের অভিমান, নিজের চাওয়া পাওয়া নিয়েই ব্যস্ত থাকত, এখন সেখানে জায়গা করে নিয়েছে এক অচেনা ভয়। সন্দেহ মানুষকে অদ্ভুতভাবে বদলে দেয়। যে মানুষ কিছুই দেখে না, সেও তখন সব দেখতে শুরু করে। নীলাও তাই করছিল। সকালে কে কখন উঠছে, কার গলার স্বর কেমন, কে কাকে এড়িয়ে চলছে, কে কার সামনে থমকে যাচ্ছে, সব কিছু সে গভীরভাবে খেয়াল করতে লাগল। তার চোখ যেন প্রথমবারের মতো নিজের সংসারটাকে বাইরে থেকে দেখছে। একদিন দুপুরে রাকিব অফিসে যাওয়ার আগে খুব অল্প কথা বলে বেরিয়ে গেল। ঠিক আছে, আমি আসছি। আগে অন্তত নীলার দিকে তাকিয়ে বলতো, ওষুধ খেও, বেশি হেঁটো না, কিছু লাগলে ফোন দিও। এখন সেই কথাগুলোও যেন যান্ত্রিক। ভালোবাসা নেই, টান নেই, শুধু দায়িত্বের শুকনো শব্দ। রাকিব বেরিয়ে যাওয়ার পর নীলা লক্ষ্য করল মিথিলা অকারণে বারবার বাথরুমে যাচ্ছে। মুখটা ফ্যাকাশে, খাবার সামনে নিয়ে বসে আছে, কিন্তু খেতে পারছে না। একসময় সে হঠাৎ উঠে গিয়ে বমি করল। নীলার বুকের ভেতর ধক করে উঠল। সে বিছানা থেকে উঠে ধীরে ধীরে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াল। ভেতর থেকে পানির শব্দ আসছে। মিথিলা বের হতেই নীলা তার মুখের দিকে স্থির তাকিয়ে রইল। তোর কি হয়েছে? কি হয়েছে? কিছু না আপু, গ্যাসের জন্য।
মিথ্যা বলিস না। কদিন ধরে দেখছি তুই ঠিকমতো খাচ্ছিস না, মুখ শুকিয়ে গেছে, এখন আবার বমি। বললাম তো কিছু না। গর্ভাবস্থার শুরুর দিনগুলোতে তারও এমন হয়েছিল। হঠাৎ বমি, দুর্বলতা, গা গোলানো, অকারণ ক্লান্তি। তার আঙুলগুলো ঠান্ডা হয়ে এলো। মাথার ভেতর যেন শব্দ বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। না না, এটা হতে পারে না। সে নিজেকে বোঝাতে চাইল, না, আমি বাড়াবাড়ি ভাবছি, এটা কেবলই কাকতালীয়। কিন্তু সন্দেহের আগুন একবার জ্বলে উঠলে তার সহজে নেভে না। সেদিন বিকেলে নীরা ইচ্ছে করেই মিথিলাকে কাছে ডেকে বসালো। স্বরে মায়া এনে বলল, শোন শোন, তুই কি অসুস্থ? আমাকে বলতে পারিস, আমি তো তোর আপন মানুষ। মিথিলা আপু। ভয়ার্ত চোখে তাকালো। আমি ভালো তার আছি। ঠোঁট কাঁপছে। না আপু, আমি ভালো আছি। তুই আমার চোখের দিকে তাকিয়ে বল, কিছু হয়নি? মিথিলার চোখে পানি চলে এলো। সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে কাঁদতে লাগল। এই কান্নাটা নীলার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। কারণ নির্দোষ মানুষ সবসময় এভাবে ভেঙে পড়ে না। এই কান্নার মধ্যে ভয় ছিল, লজ্জা ছিল, আর ছিল এমন এক সত্য যেটা মুখে আসার আগেই সম্পর্ক ধ্বংস করে দিতে পারে। নীলা হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। তার মনে হচ্ছিল মেঝেটা দুলছে, ঘরের দেওয়ালগুলো যেন হঠাৎ সরে যাচ্ছে। সন্ধ্যায় রাকিব বাসায় ফিরলে নীলা খুব মন দিয়ে তার মুখ দেখল। রাকিব চোখ তুলে বেশি তাকালো না, জুতো খুলে সোজা হাত মুখ ধুতে চলে গেল। মিথিলাও আজ তার সামনে পড়ল না। এই এড়িয়ে চলা এখন আর সাধারণ লাগছিল না। রাতে খাওয়ার সময় নীলা ইচ্ছে করেই বলল, মিথিলা, তোর শরীর খারাপ নাকি? মিথিলা থমকে দাঁড়ালো। রাকিবের হাতও এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। শুধু এই ছোট্ট থেমে যাওয়া নীলার সন্দেহকে আরও পোক্ত করে দিল। মিথিলা কাঁপা গলায় বলল, না আপু, তেমন কিছু না। নীলা এবার রাকিবের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয়? রাকিব পানি খেল, তারপর চোখ না তুলেই বলল, ডাক্তার দেখালে তেমন ভালো কিছু হয়। না। এতটাই সাধারণ একটা উত্তর, তবু তোমার কি তাতে মনে হয়? অস্বাভাবিকতা ছিল। কারণ সে যেন খুব সাবধানে শব্দ বেছে বলছে। নীলা সেদিন রাতে আর ঘুমোতে পারল না। তার মাথার ভেতর একটার পর একটা দৃশ্য ঘুরছে। মিথিলার আপনি এটা বমি কিভাবে করা, করতে পারলেন? কাঁপা গলা, চোখের পানি, রাকিবের থেমে যাওয়া হাত, চোখ না তোলা মুখ, অস্বস্তিকর নীরবতা। ভোররাতে সে উঠে আয়নার সামনে দাঁড়াল। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ মনে হল সে যেন নিজেকেই চিনতে পারছে না। এই কি সেই নীলা যে ভাবত সব তার নিয়ন্ত্রণে, যে মনে করত সংসার এমনিই টিকে থাকবে, যে স্বামীকে অবহেলা করে, অপমান করে, দূরে ঠেলে দিয়েও নিশ্চিত ছিল সে কখনো হারাবে না? সকাল হওয়ার পর নীলা চুপচাপ একটা সিদ্ধান্ত নিল। সে সত্য জানবে, আজই জানবে, যেভাবেই হোক জানবে। দুপুরে সুযোগ বুঝে সে মিথিলার ব্যাগ খুলল। হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। কাপড়, ওড়না, তেল, চিরুনি, কয়েকটা ওষুধ। হঠাৎ এক কোণে ভাঁজ করা কাগজ চোখে পড়ল। নীলা কাগজটা খুলল। ডাক্তারের চেম্বারের রিপোর্ট। কয়েক সেকেন্ড সে কিছুই বুঝতে পারল না। তারপর চোখ আটকে গেল একটি লাইনে, গর্ভধারণ নিশ্চিত। নীলার শরীর কেঁপে উঠল। রিপোর্টটা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের মাঝখানে বিশাল পাথর বসিয়ে দিয়েছে। মিথিলা গর্ভবতী, আর সে নিজেও গর্ভবতী। একই ঘরে দুই গর্ভধারণ। কিন্তু কিভাবে? কার? এই কার প্রশ্নটার উত্তর তার মন এক মুহূর্তেই জানিয়ে দিল। কিন্তু সে সেটা বিশ্বাস করতে চাইল না। না, এটা হতে পারে না। এটা দুঃস্বপ্ন, এটা ভুল, এটা মিথ্যা। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ হল। নীলা চমকে উঠে রিপোর্টটা হাতে নিয়েই ঘুরে দাঁড়াল। দরজায় মিথিলা দাঁড়িয়ে, তার মুখ সাদা, চোখ বড় বড়, ঠোঁট শুকিয়ে গেছে। দুজনের চোখে চোখ পড়তেই ঘরের ভেতরের বাতাস জমে গেল। নীলা ধীরে ভাঙা গলায় বলল, এটা কি? মিথিলার চোখে পানি গড়িয়ে পড়ল।
কিন্তু সে এখনো মুখ খুলল না। আর সেই নীরবতার মধ্যেই সব কিছু যেন শেষ হয়ে যাওয়ার শব্দ শোনা গেল। সত্য এবার দরজার ওপারে নয়, ঘরের ভেতরে দাঁড়িয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মিথিলাকে দেখে নীলার মনে হলো পৃথিবী যেন থেমে গেছে। তার হাতে ধরা রিপোর্টটা কাঁপছে, চোখের সামনে অক্ষরগুলো ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর একটাই শব্দ ঘুরছে, গর্ভধারণ নিশ্চিত। নীলার ঠোঁট শুকিয়ে গেল। সে কাঁপা গলায় আবার বলল, এটা কি মিথিলা? বল, এটা কি? মিথিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বেরোল না। এই নীরবতায় নীলার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। সে হঠাৎ ঝাঁকিয়ে উঠল। চুপ করে আছিস কার কেন? সন্তান? কথা বল, কার সন্তান? মিথিলা হাউমাউ করে কেঁদে উঠল। দু হাত মুখে চেপে বসে পড়ল মেঝেতে। আমি আপু, শেষ হয়ে গেছি। আমি শেষ হয়ে গেছি। এই কথা শুনে নীলা যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এক পা পিছিয়ে গিয়ে দেয়ালে হাত রাখল। তার মাথা ঘুরছে। ভেতরে ভেতরে সে উত্তর জানে, কিন্তু মুখে শুনতে ভয় পাচ্ছে। সন্তান, আজকে তুই না বললে আমি তোকে ছেড়ে কথা বলবো না। মিথিলা কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, আমি চাইনি আপু, সব এভাবে হোক, আমি চাইনি। আমি নাম জানতে চেয়েছি। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর মিথিলা ভাঙা গলায় শ্বাস আটকে আসা শব্দে বলল, দুলা ভাই। এক মুহূর্তে সব শব্দ থেমে গেল। নীলার মনে হলো কেউ যেন তার কানের ভেতর থেকে পৃথিবীর সব আওয়াজ টেনে নিয়েছে। শুধু নিজের বুকের ধকধক শব্দ শুনতে পাচ্ছে সে। চোখের সামনে সব ঝাপসা। তারপর হঠাৎ সে একটা বিকট চিৎকার করে উঠল, না! সেই চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। কি হয়েছে? দেখেন, দেখেন আপনার আদরের সংসার, আমার নিজের বোন, আমার স্বামী, মিথিলা, এটা কি শুনছি আমি? ঘরে ঢুকেই সে থমকে দাঁড়াল। সামনে নীলা, চোখ লাল, হাতে রিপোর্ট। মেঝেতে বসে কাঁদছে মিথিলা। আর মাঝখানে জমাট হয়ে থাকা ভয়ঙ্কর সত্য। রাকিবের মুখের রং মুহূর্তে বদলে গেল। নীলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। চোখে আগুন, কণ্ঠে কান্না, শরীর কাঁপছে। একবার বলো, এটা মিথ্যে, বলো এটা মিথ্যে। রাকিব ঠোঁট নড়াল, কিন্তু কোনো শব্দ বেরোল না। এই চুপ করে থাকাটাই সব স্বীকার করে দিল। নীলা হঠাৎ নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠল, আমি শেষ, আমি শেষ হয়ে গেছি। আমার নিজের ঘরে, আমার চোখের সামনে এই বিশ্বাসঘাতকতা। আমি তোকে নিজের বোন মনে করে এনেছিলাম, নিজের মানুষ ভেবে পাশে রেখেছিলাম, আর তুই আমার ঘরটাই ভেঙে দিলি। আপু, আমাকে মাফ করে দাও, আমি পাপ করেছি। চুপ! তোর মুখে আপু ডাক মানায় না। তুই আমার বোন না, তুই আমার সর্বনাশ। নীলা, আমার নাম মুখে নিও না। তোমার কি একবারও মনে হয়নি আমি তোমার স্ত্রী? আমি এই ঘরের মানুষ। আমি ভুল করেছি। ভুল? এটা ভুল? এটা ভুল না, এটা পাপ, এটা বিশ্বাসঘাতকতা। এটা আমার বেঁচে থাকা মেরে ফেলা। হায় আল্লাহ, হে কি দেখালেন! এই বয়সে আমাকে এই লজ্জা দেখতে হলো। হায়, কিভাবে হলো বলো, আজ সব বলো, আমি সব শুনবো। যেদিন থেকে তুমি আমাকে একবারে দূরে ঠেলে দিলে, যেদিন থেকে অপমান, অবহেলা ছাড়া কিছু পাইনি, আমি ভেঙে পড়ছিলাম।
আর মিথিলা সে পাশে ছিল। তাই আমি ভালো ছিলাম না, তাই তুমি আমার বোনের কাছে গেলে? এটাই তোমার পুরুষত্ব? এটাই তোমার চরিত্র? আপু, দোষ শুধু দুলা ভাইয়ের না, আমিও দুর্বল হয়েছিলাম, আমি না চাইতেও। থাম, তোমরা দুজনেই পাপী, কেউ কাউকে বাঁচাতে আসবে না। আমি মা হতে চলেছি, আর আমার সন্তানের বাবার মুখের দিকে আজ আমি কিভাবে তাকাবো? কি বলবো তাকে? বলবো তার বাবা তার খালার সন্তানের বাবাও? তার চোখে জল, কিন্তু সেই জলের ভেতরে এখন শুধু কষ্ট না, অনুশোচনাও আছে। সে নিজের সাথেই যেন কথা বলছিল। কিছুই বুঝিনি, আমি কি এতটাই অন্ধ ছিলাম? আমি কি নিজের হাতে নিজের ঘরটা অন্যের জন্য খুলে দিয়েছি? আমি কি শুধু আহ্লাদি? জেদ, অভিমান আর অবহেলায় সব হারালাম। তুমি অপরাধী, মিথিলা অপরাধী, কিন্তু আমিও কি নির্দোষ? আমি কি কখনো এই সংসারকে আগলে রেখেছি? আমি কি কখনো তোমাকে সম্মান দিয়েছি, তোমাকে বুঝেছি? নীলা, আমি মাপ পাওয়ার যোগ্য না, কিন্তু যা হয়েছে তার শাস্তি আমি জীবনে পাবো। শাস্তি তো আমরা সবাই পেয়েছি। তুমি চরিত্র হারিয়েছো, মিথিলা সম্মান হারিয়েছে, আর আমি আমার বিশ্বাস, আমার ঘর, আমার ভবিষ্যতের শান্তি সব হারিয়েছি। রাতটা যেন শেষই হচ্ছিল না। সেদিন সেই বাড়িতে কেউ ঠিকমতো বসে থাকতে পারেনি, কথা বলতে পারেনি, শ্বাসও নিতে পারেনি স্বাভাবিকভাবে। কারণ সত্য একবার প্রকাশ হয়ে গেলে সে শুধু মুখোশ খুলে দেয় না, সে মানুষকে নিজের সবচেয়ে কুৎসিত, সবচেয়ে অনুশোচনাময় রূপটার সামনে দাঁড় করিয়ে দেয়। আর নীলা সেদিন প্রথমবারের মতো বুঝল, অবহেলা, আহ্লাদি, অহংকার, দায়িত্বহীনতা এসব শুধু স্বভাবের দোষ নয়, কখনো কখনো এগুলোই ভবিষ্যৎ ধ্বংসের দরজা খুলে দেয়। সেই রাতের পর আর কিছুই আগের মতো রইল না। একই বাড়ি, একই মানুষ, একই ঘর, তবু সব কিছু বদলে গেল। দেয়ালগুলো যেন সেদিনের চিৎকার, কান্না আর অপমানের শব্দ ধরে রেখেছিল। ঘরের বাতাস ভারী হয়ে গিয়েছিল এমনভাবে যেন সেখানে নিঃশ্বাস নিলেও কষ্ট হয়। নীলা সারা রাত আর চোখ বন্ধ করতে পারেনি। তার মাথার ভেতর বারবার একই দৃশ্য ফিরে আসছিল। মিথিলার কাঁদতে কাঁদতে স্বীকার করা, রাকিবের নীরব মুখ, শাশুড়ির ভেঙে পড়া চোখ, আর নিজের বুকের ভেতর ভাঙনের সেই অসহ্য শব্দ। ভোরের আলো ঘরে ঢুকতেই নীলা আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজেকে দেখে সে নিজেই যেন চমকে উঠল। চোখ ফুলে গেছে, মুখ শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে। এ যেন সে না, এ যেন এমন এক নারী যে এক রাতেই অনেক বছরের শাস্তি পেয়ে গেছে। সে খুব ধীরে নিজের পেটের উপর হাত রাখল। তার ভেতরে একটা জীবন বড় হচ্ছে। এই নিষ্পাপ শিশুর কোনো দোষ নেই, কিন্তু এই শিশুর পৃথিবী শুরু হওয়ার আগেই চারপাশটা ভেঙে টুকরো হয়ে গেছে। নীলার চোখ বেয়ে আবার জল নেমে এলো। সে ফিসফিস করে বলল, আমি তোকে কি দিয়ে বড় করব? ভাঙা ঘর, ভাঙা বিশ্বাস, একটা মায়ের কান্না, একটা বাবার অপরাধ, আর একটা খালার বিশ্বাসঘাতকতা। সকালে রাকিব দরজার কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। শেষ পর্যন্ত ধীরে বলল, নীলা, একটু কথা বলতে পারি? যে কথা আমার জীবন শেষ করে দিছে, তারপরে আর কি কথা বাকি আছে? আমি জানি আমার কোনো ক্ষমা নেই, তবু আমি বলতে চাই আমি সত্যই সব শেষ করে ফেলেছি। শেষ তুমি একা করনি রাকিব, তুমি পাপ করেছো ঠিক, কিন্তু আমিও আমার সংসারকে ভালোবাসা দিয়ে আগলে রাখিনি। আমি তোমাকে সম্মান দিইনি,
আমি ভুল করেছি, ভয়ঙ্কর ভুল করেছি। আমি তোমার কষ্টের কথা জানতাম। আমি ভুল করেছি, ভয়ঙ্কর ভুল করেছি। আমি তোমার কষ্টের কথা জানতাম, কিন্তু যা করেছি সেটা কোনো কষ্ট দিয়ে ঢেকে রাখা যায় না। না, যায় না। কারণ তুমি স্বামী হয়ে আমার ভরসা ভেঙেছো, আর মিথিলা বোন হয়ে আমার বুক ভেঙেছে। ঠিক তখনই পাশের ঘর থেকে মিথিলার কান্নার শব্দ ভেসে এলো। সে সারা রাতও ঘুমায়নি। লজ্জা, ভয়, অনুশোচনা সব মিলিয়ে সে যেন মানুষ হিসাবেই ভেঙে গেছে। নীলা ধীরে ধীরে তার ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখল মিথিলা মেঝেতে বসে কাঁদছে। চোখ দুটো এত ফুলে গেছে যে ঠিকমতো তাকাতেও পারছে না। মিথিলা নীলাকে দেখেই পায়ে পড়ে গেল। আপু, আমাকে মাফ করে দাও, আমি পাপ করেছি। আমি নিজের মুখটাই দেখতে পারছি না। আমি তোকে বিশ্বাস করে ঘরে তুলেছিলাম, তুই আমার হাত ধরার বদলে আমার ঘরটাই ভেঙে দিলি। আমি প্রতিদিন নিজেকে থামাতে চেয়েছি আপু, কিন্তু দুর্বল হয়ে গেছি। দুর্বলতা পাপকে মাফ করে না। একটা ভুল যদি কারো জীবন পুড়িয়ে দেয়, তাহলে সেটা আর ভুল থাকে না, ওটা ধ্বংস হয়ে যায়। সেই ঘরে আর কিচ্ছু বাকি রইল না। আমি তো শুধু একটা শান্ত সংসার চেয়েছিলাম। সেদিন বিকেলের মধ্যেই সিদ্ধান্ত হয়ে গেল মিথিলা এই বাড়িতে আর থাকবে না। তার পরিবারের লোক এসে তাকে নিয়ে গেল। যাওয়ার আগে সে একবার পেছনে তাকিয়েছিল, কিন্তু নীলা তাকায়নি। কারণ কিছু সম্পর্ক ভাঙার পর পেছনে তাকানো মানে আবার ছুরি খাওয়া। রাকিবও বদলে গেল। রাকিবও বদলে গেল। সে এখন আর নিজের চোখে নিজেকে ঠিকমতো দেখতে পারে না। যে পুরুষ একসময় নিজের সংসারকে বাঁচাতে চেয়েছিল, সেই শেষ পর্যন্ত নিজের দুর্বলতায় সেই সংসারে আগুন লাগিয়েছে। তার অনুশোচনা সত্যি ছিল, কিন্তু কিছু অনুশোচনা জীবনে খুব দেরিতে আসে। কয়েকদিন পর নীলা সিদ্ধান্ত নিল সে এই সম্পর্কের সঙ্গে আগের মতো আর বাঁচবে না। এক ছাদের নিচে মানুষ থাকা যায়, কিন্তু যেখানে বিশ্বাস মরে যায় সেখানে সম্পর্ক আর বাঁচে না। সে রাকিবকে বলল, আমি আজ তোমাকে একটা কথা পরিষ্কার করে বলছি। আমি হয়তো বেঁচে থাকবো, এই সন্তানকেও বট করব, কিন্তু আগের সেই নীলা আর কোনোদিন ফিরবে না। তুমি আমার জীবনের একটা শিক্ষা হয়ে থাকবে, শান্তি নয়। নীলা জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশ মেঘলা। তার মনে হলো জীবনের কিছু ভুল বৃষ্টির মতো। শুরু হলে থামানো যায় না, শুধু ভিজে সহ্য করতে হয়। তারপর সে খুব আস্তে বলল, কিন্তু আমার হারানোর পেছনে শুধু অন্যের পাপ না, আমার নিজের অবহেলাও ছিল। আমি সংসারকে দায়িত্ব মনে করিনি, সম্পর্ককে যত্ন দিইনি, স্বামীকে সম্মান করিনি, আর ভাবছিলাম সব ঠিকই থাকবে। কিছুই ঠিক থাকে না যদি মানুষ নিজে ঠিক না থাকে। কিন্তু সেই অশ্রুর ভেতর একটা সত্য জেগে উঠেছিল। সত্যটা কঠিন, নিষ্ঠুর, কিন্তু সত্যি। একজন স্ত্রী যদি শুধু আদর পেতে চায় কিন্তু দায়িত্ব নিতে না চায়, যদি স্বামীকে নিজের মানুষ না ভেবে সহজলভ্য ভরসা মনে করে, যদি সম্পর্ককে যত্ন না দিয়ে অবহেলায় ফেলে রাখে, তাহলে একদিন সেই অবহেলাই ফিরে আসে শাস্তি হয়ে। তাতে স্বামী নির্দোষ হয় না, বোন নির্দোষ হয় না, পাপ কখনো পূর্ণ হয় না। কিন্তু জীবনের নির্মম শিক্ষা এটাই, সংসারকে আগলে রাখতে হয়, ভালোবাসাকে সম্মান দিতে হয়। অবহেলার জায়গা দীর্ঘ হলে সেখানে অন্যায় ঢুকে পড়তে সময় নেয় না। নীলা সেদিন জানালার পাশে দাঁড়িয়ে বুঝেছিল তার ভাঙা সংসারের ধ্বংসস্তূপের নিচে শুধু রাকিব আর মিথিলার পাপ চাপা পড়ে নেই, চাপা পড়ে আছে তার নিজের অহংকার, তার নিজের আহ্লাদি, তার নিজের দায়িত্বহীনতাও। নীলা, আমাকে মাফ করে দাও।
আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অনেক ভাঙন, অপমান আর দুঃসহ স্মৃতির পরও শেষ পর্যন্ত নীলাকে আবার ঘরে ফিরিয়ে আনলো। মিথিলার গর্ভের সন্তানের পিতার পরিচয় দেওয়ার জন্য রাকিবের সাথেই মিথিলার বিয়ে। বিয়ের দিন এলো, মিথিলাকে কনের সাজে বসানো হলো আর রাকিবকে আবার বর সাজতে হলো। কিন্তু এই বিয়েতে আনন্দের চেয়ে ভারী ছিল লজ্জা, দায় আর নীরবতা। নীলা দূর থেকে সব দেখল, নিজের স্বামী, নিজের বোন, নিজেরই সিদ্ধান্ত, তবু বুকের ভেতরটা পুড়তে লাগলো। এরপর শুরু হবে দুই সতীনের অশান্ত, জটিল, আবেগভরা সংসার। প্রিয় ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাও। আমি নিয়ে আসবো পরবর্তী পর্ব।